আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তালুকদার বাড়িতে শোকের ছায়া পড়েছে। দুতলা বিশিষ্ট পুরনো আমলের এই সুন্দর বাড়িটিতে আজ বাঁধ ভাঙা কান্নার ঢেউ। তালুকদার বাড়ির ছোট ছেলে জাহিদ তালুকদার গতকাল রাতে ইন্তেকাল করেছে। রাতে খাবার খেয়ে ঘুমানোর পর হঠাৎই বুকে ব্যথা শুরু হয় জাহিদের। স্ত্রী রাহিলা স্বামীর এই অবস্থা দেখে চিৎকার করে ডাকে বাড়ির লোকজনদের। বাড়ির লোকেরা তৎক্ষণাৎ জাহিদকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, কিন্তু মৃত্যু বোধহয় জাহিদের সহায় ছিল। তাই তো অভাগী স্ত্রী আর একমাত্র মেয়ে মুস্কানকে রেখে অকালে মৃত্যুবরণ করে জাহিদ। হসপিটালে নেওয়ার পথে রাস্তায় মারা যায় সে। আদরের ছোট ছেলেকে হারিয়ে একদম ভেঙে পড়েছেন এরশাদ তালুকদার। ওনার সবচেয়ে প্রিয় পুত্র ছিল জাহিদ তালুকদার, যে ছেলে কখনো কোনোদিন ওনার কথা অমান্য করেনি, ওনার চোখে চোখ তুলে কথা বলেনি। উনি যা হুকুম করেছেন নির্দ্বিধায় পালন করেছে, সব সময় ওনার সাথে মাথা নুইয়ে কথা বলেছে। মানুষ বলে পরিবারের সবচেয়ে ছোট সন্তানরা ঘাড় তেড়া হয়, বেশি চঞ্চল থাকে, বাবা মায়ের অবাধ্য হয়, কিন্তু জাহিদ ছিল পুরো তার উল্টো। সে কখনো এরশাদ তালুকদারের সাথে গলা উঁচিয়ে কথা বলেছে কিনা জানেন না তিনি। বাবা এরশাদ তালুকদারের নির্দেশে স্ত্রী রাহিলাকে বিয়ে করে জাহিদ। রাহিলার বাবা ছিল এরশাদ তালুকদারের খামারের একজন সাধারণ কর্মচারী। রূপে গুণে রাহিলা ছিল যথেষ্ট সুন্দরী, কিন্তু টাকার অভাবে মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে পারছিলেন না রাহিলার বাবা। এরশাদ তালুকদার নিজে রাহিলার বাবার কাছে প্রস্তাব রেখে রাহিলাকে ছোট ছেলের বউ করে নিয়ে আসেন। আজ সেই মেয়েটিকে বিধবা বানিয়ে চলে গেল ওনার ছেলে। উঠানের এক কোণায় বড়ই পাতার গরম পানি করা হচ্ছে, অন্য পাশে জাহিদের শেষ গোসলের ব্যবস্থা করা হচ্ছে। উঠানে ঠিক মাঝ বরাবর বড় আম গাছটার নিচে খাটিয়ায় জাহিদের দেহখানা শুয়ে রাখা। জনে জনে মানুষ এসে শেষবারের মতো জাহিদের মুখটা দেখে যাচ্ছে। মানুষজনের মুখে হায় আফসোসের শেষ নেই। গ্রামের প্রতিটি মানুষ জাহিদের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তালুকদার বাড়ির আনাচে কানাচে আজ মানুষে গিজ গিজ করছে। বাড়ির ভিতর থেকে কান্নার তীব্র ধ্বনি ভেসে আসছে কোরআন তেলাওয়াতের সুর। ছেলের লাশের পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বৃদ্ধ এরশাদ তালুকদার। রাত থেকে কাঁদতে কাঁদতে উনি অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু তবুও ছেলের পাশ থেকে কেউ ওনাকে এক চুলও নাড়াতে পারেননি। এরশাদ তালুকদারের 3 পুত্র 1 কন্যা। সবচেয়ে বড় পুত্র জহির তালুকদার, যিনি বর্তমানে স্ত্রীর সন্তানদের নিয়ে ঢাকায় থাকেন। মেজ পুত্র জামিল তালুকদার, যে এখন গ্রামের মাতব্বর। মেয়ে জিন্নাত তালুকদার এবং কনিষ্ঠ পুত্র জাহিদ তালুকদার। এরশাদ তালুকদার খুবই রাগী এবং কঠোর মানুষ। ওনার মুখের উপর কথা বলার সাহস কারণেই। কিন্তু আজ প্রিয় ছেলের আকস্মিক মৃত্যুতে এরশাদ তালুকদার নিজের কঠোরতা ধরে রাখতে পারেননি। সকলের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করেছেন। বাবা হয়ে ছেলের লাশ দেখা যে কতটা পীড়াদায়ক তা এরশাদ তালুকদার প্রবলভাবে উপলব্ধি করতে পারছেন। এরশাদ তালুকদারের প্রতিটা ছেলে মেয়ে ওনাকে জমের মতো ভয় পায়, সাথে যথেষ্ট মান্য করে। শুধু ওনার ছেলে মেয়েরাই না, এই গ্রামের প্রতিটি মানুষই এরশাদ তালুকদারকে মান্য করে চলে। একটা সময় গ্রামের মাতব্বর ছিলেন এরশাদ তালুকদার, বর্তমানে যেটা ওনার মেজ ছেলে আছেন। ছোট ছেলে জাহিদ ওনার খামারগুলোর তদারকি করত, আর বড় ছেলে তাকে এরশাদ তালুকদার বাড়ি থেকে বের করে দিয়েছেন অনেক বছর আগে। কারণ একটাই, জহির ওনার শত্রুর মেয়ে তাজমহলকে ভালোবেসেছিল, যা এরশাদ তালুকদার মানতে পারেননি। এরশাদ তালুকদার কখনোই নিজের শত্রুর মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনে নেবেন না। আর সবচেয়ে বড় কথা, জহির ওনার হুকুমের অবাধ্য হয়ে তাজমহলকে বিয়ে করেছিল, যার জন্য সেদিনের পর থেকে এরশাদ তালুকদার ওনার বড় ছেলের মুখও দর্শন করতে চাননি। জহির হাজারবার তার বাবার পা ধরে ক্ষমা চেয়েছে, বাবার রাগ ভাঙাতে চেয়েছে, কিন্তু এরশাদ তালুকদার অটল ছিলেন, ক্ষমা করেননি বড় ছেলেকে, এমনকি ওনার বাড়িতে আসার পারমিশনও দেননি। বাবার ঘৃণা সহ্য করতে না পেরে আজও কাঁদে জহির। বর্তমানে ঢাকার একটা নামি দামি ইন্ডাস্ট্রির মালিক জহির। তার 1 ছেলে 1 মেয়ে।
ছেলে বড়, নাম ফারিস তালুকদার, যে খুব বড় মাপের একজন আর্কিটেকচার। মেয়ে ফাইজা এবার নিউটেনে পড়ে। স্ত্রী সন্তানকে নিয়ে লাস্ট একবার তালুকদার বাড়িতে এসেছিল জহির। সেটা হচ্ছে 5 বছর আগে তার মা রেনুর মৃত্যুর দিন। সেদিন শুধু মায়ের কবরে মাটি দিয়ে চলে গিয়েছিল জহির। আজ 5 বছর পর আবার আসছে জহির ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে। গাড়ির উচ্চস্বরে উঠানের সকল মানুষ সেদিকে তাকায়। প্রায় 5 বছর পর তালুকদার বাড়ির বড় ছেলে জহির এসেছে বাড়িতে। জহিরের সাথে তার একমাত্র ছেলে ফারিস, মেয়ে ফাইজা এবং স্ত্রী তাজমহলও এসেছে। জহির গাড়ি থেকে নামা মাত্রই দৌড়ে এসে তার বাবার পাশে মাটিতে বসে পড়ল। কান্নায় লুটিয়ে পড়ল আদরে ছোট ভাইয়ের লাশের পাশে। জহিরের চোখের মনে ছিল জাহিদ। ছোটবেলায় জাহিদের সকল আবদার পূরণ করত জহির। ভাইকে কাঁধে নিয়ে ঘুরত, মায়ের মাঠ থেকে বাঁচাতো, ভাই যা চাইতো তাই দিত। বাড়ির সকলে জহিরের সাথে যোগাযোগ বন্ধ করে দিল, জাহিদ ঠিকই জহিরের সাথে যোগাযোগ রেখেছিল। সেই আদরের ভাই আজ তার চোখের সামনে লাশ হয়ে খাটিয়ায় শুয়ে আছে। এটা কিভাবে মেনে নিবে জহির? না, একদম সহ্য করা যায় না, একদমই না। বড় ভাই বোন রেখে, বৃদ্ধ বাবাকে রেখে জাহিদ কিভাবে চলে যেতে পারে? মাটির মধ্যে চাপড় মেরে মেরে হাই হুতোষ করে কাঁদতে লাগলো জহির। ভাইয়ের খাটিয়ায় জোরে জোরে কপাল ঠুকে চিৎকার করতে লাগলো, নিজের চুল টানতে লাগলো সমানে। এরশাদ তালুকদার ছেলের এমন পাগল করা কান্নায় আর কঠোর থাকতে পারলেন না। এত বছর পর বড় ছেলেকে দেখে আর ছেলের এভাবে কান্না দেখে তিনি জহিরকে বুকে টেনে নিলেন। বাপ ছেলে মিলে একে অপরকে জড়িয়ে ধরে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়লেন। জামিল এতক্ষণ নিজেকে শক্ত রাখলেও এখন আর পারল না। সেও বাপ ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। গ্রামের মানুষও তাদের কান্নায় কাঁদতে লাগলো। এরশাদ তালুকদার একটানা এত কাদার ফলে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। এতটাই অসুস্থ হয়েছেন যে উনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। জামিল আর গ্রামের মানুষ মিলে এরশাদ তালুকদারকে বাড়ির ভিতরে নিয়ে যান। জহিরও অনেক দুর্বল হয়ে পড়েছে। তার ছেলে ফারিস এসে তাকে সামলায়। ফারিস তার বাবাকে কাঁধে করে ধরে ঘরের ভিতরে নিয়ে শুইয়ে দিল। তার মা তাজমহল আর বোন ফাইজাকে বাবার খেয়াল রাখতে বলে আবার উঠানের দিকে হাঁটা ধরল। জাহিদকে গোসলে নিবে এখন। জামিলের অবস্থাও তেমন ভালো না। বাড়ির বড় নাতি হিসেবে তার সেদিকটাই খেয়াল রাখা উচিত। আম্মা, আবার আবার কি হয়েছে আম্মা? আম্মা, আমার আব্বারে বাইরে কেন শোয়াই রাখছে? আমাকে ছাড়তে বলেন, আমি আমার আব্বার কাছে যাব। আম্মা, আমার আব্বারে কাফনের কাপড় পরাচ্ছে আম্মা, সহ্য হচ্ছে না আম্মা আমার। আম্মা, আম্মা আমার অন্তর ফাইটটা যাইতেছে আম্মা, দয়া করে আমারে বাইরে যাইতে দেন আম্মা। পরক্ষণে চিৎকার দিয়ে বলল, এই আমাকে ছাড়েন আপনারা, দয়া করে আমাকে আমার আব্বার কাছে যাইতে দেন, আমি আপনাদের পায়ে পড়ি, আমাকে আমার আব্বার কাছে যাইতে দেন। ওরা আমার আব্বারে নিয়ে যাবে, আমার আব্বারে মাটিতে পুঁতে রাখবে, আমি দিব না, আমি কিছুতেই আমার আব্বারে নিয়ে যাইতে দিব না। আমার আব্বা মাটিতে ঘুমোতে পারবো না। মুস্কানের আত্মচিৎকারে রুমে থাকা প্রতিটি মানুষের দেহ শিউরে উঠছে। রাহিলা মেয়েকে বুকে চেপে ধরে হাউমাউ করে কেঁদে বলছে, তোর আব্বা আর আসবো না রে মা, আর কোনো দিনও আসবো না। আমাদের ধোকা দিয়ে চলে গেছে তোর আব্বা, আল্লাহ নিয়ে নিছে ওনারে। মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে। তাদের কান্না দেখে রুমে থাকা প্রতিটি মানুষ কাঁদছে। মুস্কানকে চেপে ধরে রেখেছে সকলে। মুস্কানের মাথায় পিঠে হাত বুলিয়ে তাকে থামানোর চেষ্টা করছে। উঠানের দিকে যেতে নিয়ে একটা ঘর থেকে আসা চিকন কান্নার স্বরে পা থেমে যায় ফারিসের। না চাইতো সেদিকে তাকিয়ে ছোট্ট একটা মেয়ের উপর চোখ আটকে যায় তার। মুস্কানের বলা প্রতিটা কথা ফারিসের বুকে এসে লাগে। চোখে পানি জমে, গায়ের লোম দাঁড়িয়ে যায়। বাবার এভাবে কান্নাও ফারিসের চোখে পানি জমাতে পারেনি, যেটাই ছোট মেয়েটার আত্মচিৎকারে জমেছে। কতটুকুই বা বয়স হবে মেয়েটার? শুনেছ তো তার বোন ফাইজার সমবয়সী। এতটুকু বয়সে বাবার মৃত্যুর ধাক্কা কিভাবে মেনে নিবে মেয়েটা? ফারিস তাকিয়ে দেখে মুস্কান জ্ঞান হারিয়ে ফেলেছে। রুমে মানুষে গিজ গিজ করছে। তালুকদার বাড়িতে না আসলেও এই বাড়ির প্রতিটি সদস্যকে চেনে ফারিস।
কিছু না ভেবে সে মুস্কানের রুমে ঢুকে পড়ল। রুমে থাকা মানুষগুলোর উদ্দেশ্যে গম্ভীর স্বর প্রয়োগ করলো। আপনারা এখানে এভাবে ভিড় জমিয়ে রেখেছেন কেন? প্লিজ রুমটা খালি করে দিন সকলে, ওকে স্পেস দিন। এভাবে ভিড় জমিয়ে রাখলে তো ও শ্বাস আটকেই মরে যাবে। ফারিসের গম্ভীর কণ্ঠে মহিলার একে একে রুম থেকে বের হয়ে যেতে লাগলো। জামিলের ওয়াইফ শিল্পী ফারিসকে জিজ্ঞেস করলো, জাহিদ ভাইদের গোসল কি শেষ হয়েছে ফারিস? আসলে মুস্কান বারবার ওর আব্বাকে দেখতে চাচ্ছে। বাইরে তো প্রচুর মানুষ, যদি একটু দেখার ব্যবস্থা করে দিতে। আর তো কোনো দিন দেখতে পারবে না, শেষবারের মতো না হয় বাবাকে দেখে আসুক মেয়েটা। চিরবিদায় দিয়ে আসুক। এতটুকু বলে শাড়ির আঁচলে মুখ চেপে কেঁদে দিলেন শিল্পী। ফারিস মুস্কানের দিকে শীতল চোখে তাকালো। মায়ের বুকে জ্ঞান হারিয়ে নির্জীব পড়ে আছে মুস্কান। অতিরিক্ত কাদার ফলে চোখ মুখ ফুলে ফেপে আছে, নাকটা টকটকে লাল, চোখের নিচে বেয়ে পড়া অশ্রুর ছাপ স্পষ্ট ভাসছে। রাহিলারও একই অবস্থা। মেয়েকে বুকে আগলে জড় পদার্থের মতো বসে আছেন তিনি। তাদের ওপর থেকে দৃষ্টি ফিরিয়ে নিল ফারিস। মেজ চাচি শিল্পীর উদ্দেশ্যে বলল, আপনি মুস্কানের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করেন চাচি। জাহিদ চাচার গোসল সম্ভবত শেষ। আমি বাইরে গিয়ে দেখছি ওনাকে দেখানোর ব্যবস্থা করা যায় কিনা। শিল্পী চোখের পানি মুছে বলে। আচ্ছা বাবা। জাহিদকে সাদা কাফনের কাপড়ে মুড়িয়ে উঠানের মাঝে শুইয়ে রেখেছে। বাবা, ভাই, বোন, পাড়া প্রতিবেশী শেষবারের মতো প্রাণ ভরে জাহিদের সুন্দর মুখখানা দেখছে। এরশাদ তালুকদারকে কেউ ভিতরে আটকিয়ে রাখতে পারেননি। ছেলেকে শেষ বিদায় জানাতে ছুটে চলে এসেছেন। মুস্কানকে তার চাচি আর চাচাতো বোন তানিয়া ধরে বাহিরে নিয়ে এসেছে। সে ঠিকমতো দাঁড়াতে পারছে না, ঢলে পড়ে যাচ্ছে। এরশাদ তালুকদার নাতনির দিকে এক পলক তাকিয়ে উচ্চস্বরে কেঁদে ওঠেন। ওনার মায়াবী মুখশ্রীর নাতনিটার চেহারার এই কি হাল হয়েছে! চোখ গাল ফুলে একাকার অবস্থা, চেহারাই চেনা যাচ্ছে না। জাহিদের খাটিয়া কাঁধে তুলে রওনা দেওয়ার সময় মুস্কান আকাশ কাঁপিয়ে চিৎকার করে। তার চাচাদের বাধা দেয়, তার বাবাকে নিয়ে না যাওয়ার জন্য মিনতি করে। মুস্কানের পাগলাটে আচরণ কেউ বন্ধ করতে পারছে না। এরশাদ তালুকদার নাতনিকে শক্ত করে বুকে চেপে ধরে ছেলেদের জাহিদের খাটিয়া নিয়ে যেতে হুকুম করেন। মুস্কান আর দাদুর বুকে থেকে চিৎকার করে কান্না করছে আর বলছে, আমাকে ছাড়ো দাদু, আব্বারে নিয়ে যাইতেছে, আমাকে ছাড়ো। আমি আমার আব্বারে কোথাও যাইতে দিব না। দাদু তুমি আটকাও ওদের। হ্যাঁ, আমার আব্বা আমাদের ছাইরা থাকতে পারবে না দাদু। কাঁদতে কাঁদতে জান ছেড়ে মাটিতে পড়ে বসে পড়ল মুস্কান। এরশাদ তালুকদার অন্যদের ইশারায় বলেন মুস্কানকে ঘরে নিয়ে যেতে। ছেলের জানাজায় যাবেন উনি। সকলে মিলে মুস্কানকে জোর করে ঘরে নিয়ে যেতে লাগলো। মুস্কানের এই ভয়ঙ্কর কান্না আজ পুরো গ্রামবাসীকে কাঁদিয়েছে। এরশাদ তালুকদারের প্রিয় নাতনি মুস্কান তালুকদার। খুব স্নেহ করেন উনি মুস্কানকে। সব নাতি নাতনিদের থেকে উনি মুস্কানের খেয়ালটা যেন একটু বেশিই রাখেন। তালুকদার বাড়ির সবচেয়ে সুন্দরী মেয়ে মুস্কান। চোখ ধাঁধানো তার সৌন্দর্য। মুস্কানের রূপ দেখে প্রশংসা করেনি এমন মানুষ গ্রামে খুবই কম আছে। সবাই বলে মুস্কান নাকি তার দাদি রেনুর রূপ পেয়েছে। মুস্কানের দাদি রেনু ছিল ভয়ঙ্কর সৌন্দর্যের অধিকারী। তালুকদার বাড়ির আর কোনো মেয়ে মুস্কানের মতো এমন ভয়ঙ্কর রূপ পায়নি, এমনকি রেনুর ছেলে মেয়েরাও না। এরশাদ তালুকদার মুস্কানের মধ্যেই নিজের স্ত্রীর প্রতিচ্ছবি দেখতে পান। সেই জন্যই বোধহয় মুস্কানকে এতটা ভালোবাসেন তিনি। এমনকি মুস্কানকে মাঝে মধ্যে রেনু বলে সম্বোধনও করেন। জাহিদ তো কখনো মুস্কানকে মা ছাড়া ডাকই দিত না। মুস্কান এবার ক্লাস 10-এ পড়ে। জহিরের মেয়ে ফাইজার 1 মাসের ছোট মুস্কান। জামিলেরও 2 ছেলে মেয়ে। বড় হচ্ছে মেয়ে তানিয়া, যে ফারিসার থেকে 2 বছরের ছোট। তানিয়ার কবেই বিয়ে হয়ে গেছে। যমজ 2 মেয়েও আছে, মিন্নি আর তেন্নি। এরা দুটো এখন ক্লাস 1-এ পড়ে। জামিলের ছেলের নাম রাতুল, সে মুস্কানের 1 বছরের ছোট, এবার ক্লাস 9-এ পড়ে। মুস্কানের ফুফু জিন্নাতারও 2 ছেলে মেয়ে, ছেলে রিশাদ আর মেয়ে রিতা। রিশাদ আর তানিয়া অনেকটা সমবয়সী। রিতা মুস্কান আর ফায়জা থেকে 2 বছরের বড়। হোয়াট? মাথা ঠিক আছে তোমাদের? কি বলছো এসব? মুস্কান আর আমাকে নিয়ে কি করে ভাবতে পারো তোমরা? মুস্কানের এজ দেখেছো? ফাইজার সমানও, প্রায় 1 যুগের গ্যাপ আমাদের মধ্যে।
একজন 28 বছর বয়সী ছেলের সাথে 16 বছর বয়সী একটা বাচ্চা মেয়ের বিয়ে কি করে ঠিক করতে পারো তোমরা? ফারিস চিল্লায়ে কথাগুলো বলছে তার বাবাকে। জহির তালুকদার বলেন, আমি এত কিছু বুঝি না। আমার আব্বাজান বলেছে মুস্কানকে আমার পুত্রবধূ করতে, আমি তাই করব। আমি আমার আব্বাজানের কথা অমান্য করতে পারবো না। জীবনের প্রথমবার আব্বাজান আমার কাছে কিছু আবদার করেছেন, আমি ওনাকে ফেরাতে পারিনি। তোমার বিয়ে মুস্কানের সাথেই হবে, এটাই ফাইনাল। কিরকম চিপ মেন্টালিটি তোমাদের! মুস্কান একটা বাচ্চা মেয়ে, ওর এখন পড়ালেখা করার বয়স, সংসার করার নয়। মুস্কানের পড়ালেখা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। আমরা ওকে মূর্খ রাখবো না। গ্রামের মেয়েদের কম বয়সেই বিয়ে হয়, তারা সংসারও করে, মুস্কানও পারবে। এটা নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাইছি না। ফারিস বিরক্ত হয়ে এবার তার মাকে বলল, তুমি কিছু বলছো না কেন বাবাকে? কি করে মেনে নিচ্ছ এটা? দাদু আমাকেই কেন মুস্কানের জন্য সিলেক্ট করলো, আর ওকে কেনই বা এখন বিয়ে দিতে চাইছে? জহির তাজমহলের উদ্দেশ্যে বলেন, তাজমহল, তোমার ছেলেকে বলে দাও বিয়ে করলে ওকে মুস্কানকে বিয়ে করতে হবে। এতগুলো বছর পর আব্বাজান আমাকে আপন করে নিয়েছেন, আমার কাছে কিছু চেয়েছেন, আমি আমার আব্বাজানকে কিছুতেই ছোট করতে পারবো না। তাজমহল বিপাকে পড়ে গেল। কার পক্ষে কথা বলবেন তিনি? ছেলে না ছেলের বাপ? ফারিস ক্ষিপ্ত কণ্ঠে বলে, আমি মুস্কানকে বিয়ে করতে পারবো না। জহির তালুকদার দ্বিগুণ ক্ষেপে বলেন, আমার কথার কোনো লড়চড় হবে না। কালই তোমার আর মুস্কানের আকদ হবে। ভালোই ভালো রাজি হয়ে যাও, না হলে তোমায় আমি ত্যায্যপুত্র করব। আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, আমি এখন আপনার উপর ডিপেন্ডেবল নই। ফারিস! জহির তালুকদার ক্ষুব্ধ কণ্ঠে চিল্লিয়ে ছেলের দিকে তেড়ে যান। তাজমহল সামনে দাঁড়িয়ে বাধা দেন। পরক্ষণেই দরজায় তীব্র আওয়াজ শোনা যায়। জামিল ডাকছে, জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। জহির বড় শ্বাস ফেলে দরজা খুলে দিল। জামিল দ্রুত বলে, আব্বাজান আপনাদের সবাইকে এক্ষুনি ওনার ঘরে যেতে বলেছেন ভাইজান। জহিরের গম্ভীর স্বর। তুই যা, আসছি আমরা। জামিল চলে গেল। জহির যেতে নিয়েও পিছু ফিরে তাজমহলকে উদ্দেশ্য করে বলল, আব্বাজান নিশ্চয়ই বিয়ে বিষয়ক কথা বলতে ডাকছে। তোমার ছেলেকে বলে দাও, সে যদি আব্বাজানের সামনে মুস্কানকে বিয়ে করতে অস্বীকার করে তাহলে সে তার মাকে বিধবা দেখবে। মুখে হাত চেপে চিৎকার করে ওঠেন তাজমহল। ফারিস জিদ্দে ঘুষি মারে সামনে থাকা দেয়ালে। জহির ছেলের রাগ তোয়াক্কা না করে গট গট পায়ে এরশাদ তালুকদারের ঘরের দিকে চলে যান। মাঝখান থেকে জ্বালায় ফাঁসলেন তাজমহল। বাপ যেমন ছেলেও তেমন, একটার থেকে একটা কম না। ছেলে যেন বাপের থেকেও এক কাঠি ওপরে। স্বামী আর ছেলের এই জেদ ঠেলতে ঠেলতেই তিনি নিজের জীবনের অর্ধেক আয়ু কমিয়ে ফেলেছেন। জাহিরের মৃত্যুর আজ 4 দিন। গতকাল রাতে এরশাদ তালুকদারকে হসপিটাল থেকে বাসায় আনা হয়েছে। গুরুতর অসুস্থ তিনি। নাতনি মুস্কানকে নিয়ে ওনার যত চিন্তা। মেয়েটার বাবা মারা গেছে, ওনার শরীরটাও আজকাল ঠিক থাকে না। কবে যেন আল্লাহর ডাক পড়ে বলা যায় না। তাই তিনি চাইছিলেন মুস্কানের একটা কুল করে যেতে। মুস্কানের জায়গায় অন্য কেউ থাকলে কখনোই এই পদক্ষেপ নিতেন না এরশাদ তালুকদার। মুস্কান ওনার অনেক পছন্দের নাতনি। ওনার প্রিয় পুত্রের কলিজা ছিল মুস্কান, তাই পুত্রের চিহ্নকে রক্ষা ওনার দায়িত্ব। গ্রামের অনেক মানুষের বদনজর আছে মুস্কানের ওপর। সেজন্য এরশাদ তালুকদার চাচ্ছেন কম বয়সেই মুস্কানের বিয়েটা দিয়ে দিতে। উনি না থাকলে কেউই মুস্কান বা রাহিলার দেখভাল ভালো করে করবে না। রাহিলারও একটা ভালো ব্যবস্থা করবেন এরশাদ তালুকদার। উনি ভেবে রেখেছেন জাহিদের ভাগের বেশ অর্ধেক সম্পত্তি উনি রাহিলার নামে করে দিবেন, আর বাকিটুকু মুস্কানের। তাহলেই তাদের কেউ অবহেলা করতে পারবে না। জহিরের ছেলে ফারিসকে এই 3-4 দিনেই বেশ মনে ধরে এরশাদ তালুকদারের। ছেলেটির স্বভাব চরিত্রে উনি নিজেকে খুঁজে পেয়েছেন। এমনকি নিজের থেকে একটু বেশি কিছুই দেখেছেন উনি ফারিসের মাঝে। ফারিসের পার্সোনালিটি, দায়িত্ববোধ, মুখের আদল, গঠন সবকিছুই মুগ্ধ করেছে এরশাদ তালুকদারকে। তাছাড়া উনি ওনার নাতনি তানিয়ার থেকে ফারিসের পুরো ব্রেকগ্রাউন্ডের খোঁজ দিয়েছেন, তেমন কিছুই পাননি। ছেলে জামিল, মেয়ে জিন্নাত তো ফারিসের প্রশংসায় পঞ্চমুখ। যেখানে মানুষের চোখের দিকে তাকিয়ে তার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিতে পারেন এরশাদ তালুকদার, সেখানে ফারিস তোনার নাতি, যার জন্য দ্বিতীয়বার আর চিন্তা না করে মুস্কানের জন্য ফারিসকে সিলেক্ট করেন এরশাদ তালুকদার। বড় ছেলে জহিরের কাছে প্রস্তাব রাখার সাথে সাথে জহির দিক বিদিক না দেখে মুহূর্তের মধ্যেই হ্যাঁ বলে দেন। কিন্তু এখন তো দেখছে জল অন্যদিকে গড়াচ্ছে।
ফারিস নাকি তার বাবার সাথে মুস্কানকে বিয়ে করবে না বলে তর্কাতর্কি করছে। খবর শুনে এরশাদ তালুকদার তৎক্ষণাৎ সকলকে ওনার রুমে ডাকেন। মুস্কান যেন এক ধাক্কার পর এক ধাক্কা খেয়েই চলেছে। বাবার মৃত্যু 3 দিন গিয়েছে কিনা দাদু তার বিয়ে ঠিক করে ফেলল। তার অনুমতি নেওয়ার প্রয়োজনও মনে করল না। সে বিয়ে করবে কিনা, তার এ বিয়েতে মত আছে কিনা কিছুই জিজ্ঞেস করল না। আজ আব্বা ছাড়া কেউই ভালোবাসে না মুস্কানকে, কেউ না। দাদু শুধু এতদিন ভালোবাসা দেখিয়েছে, যদি না দেখাতো তাহলে এত তাড়াতাড়ি কিছুতেই তার বিয়ে ঠিক করতে পারত না। এসব ভেবে মুস্কান ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। রাহিলা মুস্কানের ঘরে ঢুকে দেখে মেয়ে তার কান্না করে অবস্থা খারাপ করে ফেলেছে। রাহিলা দ্রুত গিয়ে মুস্কানকে জড়িয়ে ধরে। মুস্কান তার মাকে পেয়ে এবার জোরে জোরে কাঁদতে লাগলো, ভাঙা গলায় বলতে লাগলো, আমি বিয়ে করব না আম্মা, আমি কিছুতেই এখন বিয়ে করব না। রাহিলা মেয়ের মাথায় হাত বুলিয়ে কোমল স্বরে বোঝানোর চেষ্টা করেন। তা বললে কি করে হয় মা? তোর দাদু নিজে তোর বিয়ে ঠিক করছে। তুই তো জানিস কেউ তোর দাদুর মুখের উপর কথা বলতে পারে না। উনি এক কথার মানুষ। বিয়েতে রাজি হয়ে যা মা। তোর দাদু তো তোর খারাপ চায় না বল। মুস্কান রেগে ঝাঁটা মেরে তার মায়ের হাত সরিয়ে ফেলে, উচ্চ স্বরে বলে, তোমরা সবাই এক। আব্বা ছাড়া কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। সবাই আমাকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছো। আমি এখন পড়ালেখা করতে চাই, বিয়ে না। কেন বুঝতে চাইছো না তোমরা? রাহিলা বোঝানোর স্বরে বলে, আমারও তো তোকে বিদায় করতে চাইছি না মা। ফারিস তো তোর কাজিন, খুব ভালো ছেলে। তোর সাথে বিয়ে হলে তুই আমাদের মাঝে থাকবি। যখন চাইবি তখন আসতে পারবি। দেখলি তো এই কটা দিন আমাদের কিভাবে খেয়াল রেখেছে ছেলেটা। তোর দাদুকে হসপিটালে নেওয়া থেকে শুরু করে তোকে ডক্টর দেখানো, তোর চাচুদের সামলানো সব করেছে। ফারিস তোকেও ভালো রাখবে বলে আমার বিশ্বাস। তাছাড়া তোর বড় চাচু তোর দাদুকে কথা দিয়েছে ওনারা তোকে পড়াবে। তুই যত দূর পড়তে চাস পড়াবে। ফারিসকে বিয়ে করলে তুই খুশি থাকবি মা। প্লিজ রাজি হয়ে যা। আমি তোর দাদুকে না বলতে পারবো না। মুস্কান করুণ সুরে বলে, তোমরা কেন বুঝতে পারছো না আম্মা? আমার এখনো বিয়ের বয়স হয়নি। আমি সংসারের কিছুই বুঝি না। 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেয়া আইনত অপরাধ, তোমরা জানো না? রাহিলা এবার শক্ত কণ্ঠে বলেন, গ্রামের মেয়েদের কম বয়সে বিয়ে হয় মুস্কান। তোর তানিয়াপুরও কম বয়সে বিয়ে হয়েছিল। আস্তে আস্তে সব বুঝিয়ে যাবি। তোর দাদু তোর ভবিষ্যতের কথা চিন্তা করি এই ডিসিশন নিয়েছেন। আল্লাহ না করুক তোর দাদুর যদি কিছু হয়ে যায়, আমি কোনোদিনও এই হিংস্র সমাজে তোর জন্য সুপাত্র খুঁজে বের করতে পারবো না। চুপচাপ বিয়েতে রাজি হয়ে যা। আম্মা, মুস্কান তার মাকে কিছু বলার আগে দরজায় ঠক ঠক আওয়াজ হয়। জিন্নাত ডাকছে, ছোট ভাবি, আব্বাজান এক্ষুনি সকলকে ওনার ঘরে যেতে বলেছেন। জলদি আসেন, মুস্কানকেও সাথে নিয়ে আসেন। রাহিলা খাট থেকে নেমে মেয়ের মাথায় হাত রেখে বলেন, তোর দাদু ডেকে পাঠিয়েছেন, মনে হয় বিয়ের কথা বলবেন। তোর আব্বা কখনো তোর দাদুর কথা অমান্য করেনি, ওনার মুখের উপর কথা বলেনি। আশা করি তুইও তোর আব্বার মান রাখবি। মেয়েকে এতটুকু বলে চলে গেলেন রাহিলা। মুস্কান রাগে বিছানার বালিশ ছুঁড়ে ফেলেছে, চাদর এলোমেলো করে ফেলেছে, চিৎকার করে কাঁদছে। কাপা কাপা হাতে কাবিন নামায় স্বাক্ষর করলো মুস্কান। মুখ দিয়ে কবুল বলে মায়ের বুকে কান্নায় ভেঙে পড়ল। আটকাতে পারেনি কেউ বিয়েটা। এরশাদ তালুকদারের উপর কেউ কথা বলতে পারেনি। ফারিস বলতে গেলে তার বাবা তাকে থামিয়ে দেয়, মরে যাবার হুমকি দেয়। বাধ্য হয়ে ফারিসও বিয়েটা করে নেয়। বিয়ে সম্পূর্ণ হতেই রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায় ফারিস। তার বাপ দাদুদের এই ট্রিপিক্যাল মেন্টালিটি সে আর মানতে পারছে না। আব্বাজান কি পাগল হয়ে গেছে নাকি? জাহিদ মরেছে কয়দিন হয়েছে, উনি মুস্কানের বিয়ে পড়িয়ে দিলেন? মরা বাড়িতে কে বিয়ে পড়ায়? গ্রামের মানুষ চারদিক থেকে কত কথা বলছে জানো? হাটে গিয়েছিলাম আমি, লোকজনের কথায় মাথা নুইয়ে বাড়ি ফিরে এসেছি। সবাই বলাবলি করছে ছেলের শোকে তার বাবার মাথা নষ্ট হয়ে গেছে, তাই তো মরা বাড়িতে নাতনির বিয়ে দিয়েছে। কেউ কেউ তো বলছে বাবা নেই দেখে ছোট মেয়েকে বিয়ে দিয়ে বোঝা কমাচ্ছে। কথাগুলো চড়া গলায় বলে থামলেন মোখলেস শেখ। জিন্নাত বলল,
তো আমি কি করব? তুমি আমাকে কেন বলছো? তোমাদের সকলের সামনেই তো আব্বাজান মুস্কানের বিয়েটা দিয়েছেন, তখন আটকাতে পারোনি? কারো কথা শুনে তোমার আব্বাজান শুধু তো পারেই নিজের হুকুম অন্যের উপর চাপিয়ে দিতে। কত ইচ্ছা ছিল জহির ভাইজানকে বলে আমাদের রিতার সাথে ফারিসের বিয়েটা পাকা করব। জাহির ভাইজানের যত সম্পদ তা তো ফারিসেরই, আর ফারিস যা ইনকাম করে তোমার মেয়ে সারা জীবন বসে খেয়ে ফুরাতে পারতো না, রাজরানী হয়ে থাকতো, রাজাও পেত, সাথে রাজ্য। আমার সব প্ল্যানে তোমার বাপ জল ঢেলে দিয়েছে। শুধু তোমার বাবাকে বলছি কেন, তুমিও তো সমান দোষী। বারবার বলেছিলাম জহির ভাইজানের সাথে কথা বলো আমাদের রিতার ব্যাপারে, বলনি তুমি? এতদিনে আমার ব্যবসারও উন্নতি হয়ে যেত তাহলে। বাদ দাও এবার, আল্লাহর রাস্তা বন্ধ করো। আর কত লোভ করবে তুমি? লোভ করতে করতে তো পেটটাকে এমন ঢোল বানিয়েছো। তোমার এই লোভের জন্যই আজ কিছু পেলে না। ভালো হয়েছে আব্বাজান ফারিসের বিয়ে মুস্কানের সাথে দিয়েছে, আমি খুশি হয়েছি। না হলে আমার মেয়েটার জীবন নরক বানিয়ে দিতে তুমি টাকা চেয়ে চেয়ে, ঠিক যেভাবে আমার জীবনটাকে বানিয়েছো। আমার বাপ ভাই তো কম সাহায্য করেনি তোমায়, ব্যবসার কথা বলে বলে কত কত টাকা খসিয়েছে ওদের থেকে। শেষমেশ আমার ছোট ভাই জাহিদকে ঠকিয়ে খামারের এত বড় একটা লোকসান করেছো। একমাত্র তোমার জন্য আমার ভাই চিন্তা করে বুকে ব্যথা উঠিয়েছে। তুমি দায়ী আমার ভাইয়ের মৃত্যুর জন্য, তুমি। কথাগুলো বলে মুখে আঁচল চেপে কেঁদে দিলেন জিন্নাত। মোখলেস দ্রুত এসে জিন্নাতের মুখ চেপে ধরল। চুপ, একদম চুপ। খবরদার, তোর ভাইয়ের মৃত্যুর ব্লেম আমার উপর দিচ্ছিস তো? যা বলছি তা তো করতে পারছিস না, পারিস শুধু ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে। দুটো কাজ দিয়েছি, একটা তো ঠিকঠাক করতে পারতি। মুস্কানের বিষয়টা অন্তত আমার ছেলে রিশাদের সাথে দেওয়ার ব্যবস্থা করতি, তাহলে আর এই দিন দেখতে হতো না। জাহিদের সব সম্পত্তিও হাতিয়ে নিতে পারতাম মুস্কানের মাধ্যমে। জিন্নাত শরীরের জোরে স্বামীর হাত মুখ থেকে ছুটিয়ে ফেলে, চিল্লিয়ে বলে, ছি, ঘেন্না হয় আমার তোমার উপর, ঘেন্না। মুস্কানের মতো এমন নিষ্পাপ একটা মেয়ের জীবন ধ্বংস করার কথা চিন্তা করতে বুক কাঁপে না তোমার? শয়তান লোক, তোমার ছেলে রিশাদ পুরো তোমার কার্বন কপি। মদ নেশাদ্রব্য নিয়ে দিন শুরু হয় ওর। তোমার ছেলের মতো নেশাখোরের সাথে মুস্কানের বিয়ে দিয়ে আমার ফুলের মতো ভাতিজির জীবন নষ্ট করব না আমি। তুমি আমাকে মেরে ফেললেও না। আর আমার আব্বাজান তোমার ছেলেকে দু চোখে দেখতে পারে না। নাতনির সাথে বিয়ে দিবে তো দূরে থাক। লোভে পাপ, পাপে মৃত্যু। অন্য সম্পত্তির উপর লোভ করা বন্ধ করো এবার। মোখলেস আবার শরীরের শক্তি দিয়ে জিন্নাতের বাহু চেপে ধরে, ক্ষিপ্ত কণ্ঠে বলে, মুখ দিয়ে খই ফুটছে দেখছি। বাবার বাড়ি এসে গলায় জোর বেড়েছে। বাড়ি যাই একবার, তারপর মুখে কি করে লাগাম দিতে হয় আমিও জানি। জিন্নাত হাত মোচড়াতে মোচড়াতে বলে, ওটাই তো পারো শুধু, কাপুরুষের মতো স্ত্রীর গায়ে হাত তুলতে। আর আমার বাপ ভাইদের থেকে কিভাবে টাকা হাতানো যায় সেটার ফন্দি আটকাতে। তুমি আর তোমার ছেলে মিলে আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছো। তোমার কীর্তিকলাপের কথা যদি আব্বাজান আর ভাইদের বলি না, ওরা 2 মিনিটও চিন্তা করবে না তোমাদের জেলে দিতে। মোখলেস গর্জন ছেড়ে বলে, বাবা ভাইয়ের হুমকি দিচ্ছিস আমাকে তুই? ফুপিমণি, ফুপিমণি। দরজার বাহির থেকে ডাক ভেসে আসছে, রাতুল ডাকছে। রাতুলের গলা শুনে জিন্নাত আর মোখলেস দুজনেই স্বাভাবিক হয়। রাতুল উচ্চ স্বরে বলে, বড় যাত্রীরা মুস্কান আপুকে নিয়ে ঢাকা চলে যাচ্ছে, তোমাদের সকলকে খুঁজছে, যেতে বলেছে, জলদি আসো। জিন্নাত ছাটা মেরে মোখলেসের হাত ছাড়িয়ে দরজার দিকে হাঁটা ধরে। উঠানের সামনে কালো রঙের একটা বড় প্রাইভেট কার দাঁড় করানো, গাড়ির আশেপাশে মানুষ ভর্তি। সবাই মুস্কানকে বিদায় জানাতে এসেছে। সাদামাটা ভাবে স্বামীর বাড়ি যাচ্ছে মুস্কান। দাদুকে জড়িয়ে ধরে কান্না করছে সে, কিছুতেই তাদের ছেড়ে যেতে রাজি হচ্ছে না। এরশাদ তালুকদার অনেক বুঝিয়ে নাতনিকে গাড়িতে ওঠান, জহিরের উদ্দেশ্যে বলেন, আমার নাতনি যেন কোনো অযত্ন না হয় তোমার বাড়ির। ওকে তোমার মেয়ে ফাইজার মতোই দেখবে, ওর সম্পূর্ণ খেয়াল রাখবে। জহির তার আব্বাজানের হাতে চুমু খেয়ে বলেন, আমরা আমার মুস্কান মায়ের সম্পূর্ণ খেয়াল রাখবো আব্বাজান, আপনি ওকে নিয়ে চিন্তা করবেন না। ফারিস চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। এরশাদ তালুকদার সেদিকে এগিয়ে যান, ফারিসের কাঁধে হাত রেখে বলেন, আজ তুমি আমার প্রতি নারাজ, আমি বুঝতে পারছি, কিন্তু একদিন তুমি ঠিক বুঝবে
যে আমি কি দিয়েছি তোমায়। আমার নাতনি আমার খুব শখের, আশা করি ওর কোনো অবহেলা করবে না। ফারিস এড়িয়ে চলে গেল, ডিরেক্ট গিয়ে গাড়িতে বসে পড়ল। এত শখের হলে নাতনিকে এখন বিয়ে দিয়েছে কেন? ঘরে সাজিয়ে রাখতো, অন্তত তার জীবনটা তো বেঁচে যেত। রাহিলা তাজমহলের হাত ধরে কাঁদছে, বারবার অনুরোধের স্বরে বলছে, আমার মেয়েটার খেয়াল রাখবেন ভাবি। ও কোনো দিনও আমাদের ছেড়ে কোথাও থাকেনি। অচেনা জায়গায় নিজেকে মানাতে সময় লাগবে, ভয় পাবে, কান্নাকাটি করবে। ছোট তো, আপনি সামলিয়ে নেবেন। তাজমহল আভাস দেন সে মুস্কানের খেয়াল রাখবে। তবুও মেয়ের জন্য কাঁদছে রাহিলা। স্বামী হারিয়ে এখন একমাত্র মেয়েটাকেও বিদায় দিয়ে দিচ্ছে। কি করে থাকবেন উনি? শিল্পিয়া জিন্নাত রাহিলাকে সামলাচ্ছে। রাহিলার কান্না দেখে মোকলেস তিতগুটের স্বরে বলে, এত কান্নার কি আছে রাহিলা? মেয়ে যখন এত ছোট্ট বিদায় করছো কেন? শ্বশুরকে বলে বিষয়টা আটকাতে পারোনি? আর ভাবি, আপনাকেও বলি, আমার মেয়ে রিতাকে কি আপনার চোখে পড়েনি? সে তো মুস্কানের সাথে বেশ অনেকটাই বড়, সংসারের কাজকর্মও ভালো পারে। মুস্কান কি বোঝে সংসারের? আপনি একটা বাচ্চা মেয়েকে কি করে ছেলের বউ হিসাবে মেনে নিয়েছেন? সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে মোকলেস। মুস্কান এতটাও ছোট নয়, ওকে আমি ঠিকই শিখিয়ে পড়িয়ে নিব। তাছাড়া সে আমার ফাইজার মতো। ফাইজা আমার কাছে যতটা প্রিয়, মুস্কানও ততটাই প্রিয় হয়ে থাকবে এখন থেকে। আর তোমার মেয়ে রিতার জন্য আমার ফারিস কেন, আরও ভালো ভালো ছেলে পাবে। 10টা দেখে একটা বেছে নিও তখন। রাহিলা কৃতজ্ঞতার চোখে তাকায় তাজমহলের দিকে। জিন্নাত লজ্জায় চোখ মেলাতে পারছে না কারো সাথে। এখন বড় ভাবিকে এইসব কথা বলার কোনো মানে হয়? আর কত নিচে নামবে লোকটা। বেশ হয়েছে, ভাবি মুখের উপর বলে দিয়েছে। শিল্পীও মুখ লটকায়। মোকলেসের স্বভাব কেমন এটা জানতে এই বাড়ির কারোই বাকি নেই আর। গাড়িতে বসে তাজমহলের কাঁধে মাথা রেখে চোখ বুজে আছে মুস্কান। কাঁদতে কাঁদতে মাথা ব্যথা করছে তার। সামনের সিটে বসে জহির রাগে গলায় ছেলেকে ধমকাচ্ছেন, দিন দিন বড্ড বেয়াদব হয়ে যাচ্ছ তুমি। আব্বাজান তখন নম্রভাবে কথা বলেছিলেন তোমার সাথে, তাকে এড়িয়ে চলে এলে কোন সাহসে? ফারিসের কানে যেন কিছুই ঢুকেনি। সে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে ড্রাইভ করে যাচ্ছে। ছেলেকে নিজের কথায় পাত্তা দিতে না দেখে আরো ক্ষেপে গেলেন জহির তালুকদার। চিল্লিয়ে স্ত্রীকে বলতে লাগলেন, দেখেছো তুমি কতটা বজ্জাত হয়ে গেছে তোমার ছেলে? আমার কথা কানেই তুলছে না। তাজমহল বিরক্তিকর সুরে বলেন, আপনি আমাকে বলছেন কেন? ছেলেকে আমার একার নাকি, আপনার নয়? প্যাচ শুরু হয়ে গেল দুজনের মধ্যে কথা কাটাকাটি। ফাইজা কপালে হাত চেপে বলল, মা, আবার শুরু হয়ে গেল ভাইয়াকে নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া। এবার তো থামো, মুস্কান অসুস্থ, মাথা ব্যথা করছে বেচারি। ফাইজার গলা শুনে ফারিস একবার সামনে থাকা মিররে মুস্কানের সূক্ষ্ম মুখশ্রীর দিকে তাকায়। চোখ বুজে কি নিস্তেজভাবে পড়ে আছে মেয়েটা তার মায়ের কাঁধে। তাজমহল এক হাতে মুস্কানকে ধরে রেখে জহিরের সাথে ঝগড়া করছে। আমি ঝগড়া করি? আমি তোদের বাবাকে কিছু বলতে পারিস না? এনাফ। গম্ভীর কণ্ঠস্বরে চিল্লিয়ে ওঠে ফারিস। আর একটা সাউন্ড হলে আমি এক্ষুনি তোমাদের গাড়িতে রেখে একা একা বাড়ি চলে যাব। থেমে গেলেন তাজমহল, সাথে জহির তালুকদারও। ফাইজা মিটিমিটি হাসছে। তার বাবা মায়ের ঝগড়া শুরুও হবে তার ভাইকে নিয়ে, আবার শেষও হবে তার ভাইকে নিয়েই। বাড়ির অনেকটা কাছাকাছি আসতেই ফাইজা চিল্লিয়ে উঠল, ভাইয়া গাড়ি থামাও, মুস্কান বমি করছে। দ্রুত বেগে ব্রেক কষে ফারিস। সামনে থেকে পানির বোতলটা এগিয়ে দেয় তার মায়ের কাছে। মুস্কানকে নিয়ে বাইরে বেরিয়ে আসে ফাইজার তাজমহল। গাড়ি থেকে বের হতেই গড়গড়িয়ে বমি করে দিল মুস্কান। তাজমহল মুস্কানের পিঠে মাথায় হাত বুলিয়ে বলল, বেশি খারাপ লাগছে মা? টক জাতীয় কিছু খাবে? মুস্কান কথা বলতে নিলে আবার পেট গুলিয়ে আসে। তারপর 3 বার বমি করে জান ছেড়ে দেয় সে। জহির এগিয়ে এসে বলেন, আর বেশিক্ষণ লাগবে না মা, আমরা বাসার কাছাকাছি চলে এসেছি। বাড়িতে গিয়ে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। মুস্কান কাপা স্বরে খুব ধীরভাবে বলল, আমি এই গাড়িতে করে আর যেতে পারবো না বড় চাচু, গাড়ির গন্ধে আমার বমি আসে। ফারিস তিক্ত কণ্ঠে বলল, মানে গাড়িতে যাবে না তো কিসে যাবে? বাড়ি তো সামনেই, আর 15-20 মিনিটের মতো লাগবে। এভাবেই আসো। জহির তালুকদার ছেলেকে চোখ রাঙান। এভাবে কথা বলছো কেন ওর সাথে?
ওহ, গাড়িতে যেতে চাইছে না তো যাবে না। ফারিসের বিরক্তি সুর। বলেন তো হেলিকপ্টার এনে দেই এখন আপনার ভাতিজির জন্য? ডিসকাস্টিং। হেলিকপ্টার লাগবে না, আপাতত একটা রিক্সা ডেকে দাও। আমি আর মুস্কান রিক্সা করে বাড়িতে যাই, তুমি তোমার মা আর ফাইজাকে নিয়ে আসো। তাজমহল বলেন। হ্যাঁ, এটাই ঠিক হবে। ফারিসের আর কি করার, সে রিক্সা ডেকে তার বাবা আর মুস্কানকে রিক্সায় তুলে দিল। গাড়িতে বসে মা আর বোনকে নিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। এই মেয়ের জন্য তাকে আর কি কি করতে হয় আল্লাহই জানে। রাত 12টা। মুস্কানকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন তাজমহল। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে চুড়ি, নাকে নাকফুল, গলায় চেন পরিয়ে দিয়ে কপালে একটা চুমো দিলেন। মাশাল্লাহ, কি অপূর্ব লাগছে আমার পুত্রবধূকে, কারণ নজর না লাগে। চলো তোমাকে ফারিসের ঘরে দিয়ে আসি, রাত হয়ে গেছে অনেক। ফাইজা তড়িঘড়ি করে বলল। 1 মিনিট দাঁড়াও মা, আমি মুস্কানের একটা ছবি তুলে নেই, আমার ফ্রেন্ডদের দেখাবো। তাজমহল ফাইজাকে মৃদু ধমকে বলেন। এসব কি ফাইজা? তুমি মুস্কানকে নাম ধরে ডাকছো কেন? আজকে গাড়িতেও ডাকলে। মুস্কান এখন থেকে তোমার ভাবি, ওকে ভাবি বললে ডাকবে। কিন্তু মা, মুস্কান তো আমার থেকেও ছোট, ওকে আমি কি করে ভাবি ডাকবো? এটা কি ধরনের কথা ফাইজা? মুস্কান তোমার থেকে বয়সে ছোট হলেও সম্পর্কে বড়। আমি যেন দ্বিতীয়বার আর তোমার মুখ থেকে মুস্কানের নাম ধরে ডাকতে না শুনি, মনে থাকবে? ফাইজা মন খারাপ করে ওপর নিচে মাথা নাড়ায়। মুস্কান শুধু চোখ গোল গোল করে ওদের মা মেয়েকে দেখছে। কিছুক্ষণের মধ্যে তাজমহল তাকে ফারিসের ঘরে নিয়ে যেতে নিলে মুস্কান টুকরো আওয়াজে বলে ওঠে। আমি এখানেই থাকি, বড় চাচি ফাইজার ঘরে। হেসে দিলেন তাজমহল। মুস্কানের থুতনিতে হাত রেখে বললেন। তা বললে কি হয় নাকি? ফারিস তোমার স্বামী, এখন থেকে তো তোমার তার ঘরেই থাকতে হবে। স্বামীর খেয়াল রাখতে হবে। স্বামী কি খেতে পছন্দ করে সেদিকে খেয়াল রাখতে হবে। স্বামীর ঘর, জামা কাপড়, বিছানা সবকিছু গুছিয়ে দিতে হবে। সে কখন বাড়িতে আসে, কখন কাজে যায় সেদিকে নজর রাখতে হবে। আমি জানি প্রথম প্রথম এইগুলো মেনে নিতে তোমার অনেক অসুবিধা হবে, কিন্তু করতে করতে দেখবে ঠিকই অভ্যাস হয়ে গেছো। বিয়ের পর প্রতিটি মেয়েরই দায়িত্ব স্বামীর খেয়াল রাখা, তার যত্ন করা। ঠিকই তেমনই প্রতিটি ছেলেরও দায়িত্ব তার স্ত্রীর খেয়াল রাখা, তার আবদারগুলো পূরণ করা। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পবিত্র সম্পর্ক, আর না চাইতেও তোমরা এই পবিত্র সম্পর্কটাতে জড়িয়ে গেছো। এখন দুজনেই চেষ্টা করবে সম্পর্কটাকে মূল্যায়ন করতে। আশা করি তুমি বুঝতে পেরেছো মুস্কান। মুস্কান হালকা করে মাথা দোলায়। তাজমহল মুচকি হেসে মুস্কানের মাথায় ঘুমটা টেনে দিয়ে তাকে নিজের ছেলের ঘরের দিকে নিয়ে গেলেন। গ্রামের বাড়ি থেকে ফেরার পরপরই ফারিস তাদের বাড়িতে দিয়ে বেরিয়ে গেছে। এই কয়েকদিনে প্রচুর কাজ জমে গেছে তার। তাছাড়াও বিয়ের খবর শুনে বন্ধুরা ফোন দিয়ে দিয়ে ফারিসের মাথা খাইয়ে ফেলেছে। সবগুলো শুধু ট্রিট করছে। নতুন ভাবিকে দেখতে চাইছে, বারবার ফোন দিয়ে দেখা করতে বলছে। সে কোন পরিস্থিতিতে বিয়ে করেছে এটা যদি এই হতচ্ছাড়াগুলো বুঝতো। বন্ধুদের চাপে খেতে পর্যন্ত পারেনি বেচারা। ফ্রেশ হয়ে আগে তাদের সাথে মিট করতে যেতে হয়েছে। যখন জানতে পেরেছে ফারিসের বিয়ে তার হাঁটুর বয়সী চাচাতো বোনের সাথে হয়েছে, না হয়নি তার বাপ দাদা জোর করে বিয়ে দিয়েছে, তখনই তাদের মধ্যে ট্রলের শেষ ছিল না। হাসাহাসি করে এক একটা গড়াগড়ি খেয়েছে। ফারিসের মতো রাগী মানুষকেও নাকি জোর করে বিয়ে দেওয়া সম্ভব, তাও আবার তার থেকে 12 বছরের ছোট মেয়ের সাথে। হাসবে না তো কি করবে তারা? ফারিসের রুমে বসে ঝিমাচ্ছে মুস্কান। কটা দিন ধরে তার চোখে ঘুম নেই। বাবার মৃত্যুর পর থেকে বিন্দুমাত্র ঘুমাতে পারেনি সে। তাজমহল তাকে ঘরে বসিয়ে রেখে সে কখন চলে গেছে। সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ফারিসের পুরো ঘরটা দেখছে। ঘরের প্রতিটা জিনিসপত্রই আধুনিকতায় ঘেরা। ফারিসদের বাড়িটা মুস্কানদের তালুকদার বাড়ির মতো বড় হলেও এখানে জিনিসপত্রে তালুকদার বাড়ির কোনো ছিটেফোঁটাও নেই। তালুকদার বাড়ির খাট থেকে নিয়ে সকল জিনিসপত্রে যেমন পুরনো আমলের নকশা করা, পুরনো ঐতিহ্যে ঘেরা, এই বাড়ির সবকিছুতেই তেমন আধুনিকতায় ঘেরা। ফারিসদের বাড়িটা সিনেমায় দেখা কোনো নায়কের বাড়ি থেকে কম মনে হচ্ছে না মুস্কানের কাছে। বাড়ির পাশে সুইমিং পুলটাও সে সিনেমায় ছাড়া এই প্রথম সরাসরি দেখেছে। সব দেখতে অসম্ভব সুন্দর হলেও মুস্কান তার দাদুর বাড়িকেই ভীষণ মিস করছে।
এসব বাড়ি কেবল সিনেমাতেই সুন্দর তার কাছে। আসল শান্তি তো গ্রামের নীড়ে, সেখানের খোলামেলা আবহাওয়ায়, শীতল বাতাসে, শিশির ভেজা ঘাসে, ভোরে পাখির কলকালতে, গ্রামের আঁকাবাঁকা মেঠো পথে, হাটে বসা মেলায়, হেমন্তের পিঠা উৎসবে, শীতের কুয়াশায়, খেজুরের রসের মন মাতানো স্বাদে, গ্রীষ্মের আম কুড়ানোতে, শরতের ঘুড়ি উড়ানোতে। গ্রামের প্রতিটা দৃশ্যই যেন ছবির মতো সুন্দর। সকাল হলেই আম্মার হাতে নাস্তা করে স্কুলে ছোটা, সেখানে গিয়ে সহপাঠীদের সাথে তাল মিলিয়ে পড়াশোনা করা, স্কুল মাঠে খেলা করা, ছুটির পর হাসাহাসি করে বাড়ি ফেরা, সব কিছুতে যেমন অন্যরকম একটা শান্তি পেত মুস্কান, যেটা এখানে এসে সব ধোঁয়াশা হয়ে গেছে। নিজের গ্রাম, স্কুল, সহপাঠী, গ্রামে থাকা মানুষ, দাদু, মেজো চাচা, মেজো চাচি, রাতুল, আম্মা, সবাইকে ভীষণ রকমের মিস করছে মুস্কান। কি সুন্দর জীবন চলছিল তার। দাদু কেন তার এত সুন্দর জীবনটাকে এত তাড়াতাড়ি শেষ করে দিল? চোখ উপচে পানি আসছে মুস্কানের। একদিনেই তার এখানে দম বন্ধ লাগছে, বাকি দিন পার করবে কি করে? ফারেশ বাড়িতে ঢুকতেই দেখে তার মা তার জন্য খাবার নিয়ে ডাইনিং টেবিলে বসে আছে। বেশি রাত করে বাড়ি ফেরা ফারেশের নিত্যদিনের অভ্যাস। ছেলে গভীর রাতে বাড়ি ফিরবে, তার মা তার জন্য খাবার সাজিয়ে অপেক্ষা করবে। এটাই চলে আসছে কয়েক বছর ধরে। তাজমহল ছেলেকে কত করে বলেন একটু জলদি বাসায় আসার জন্য, কিন্তু ফারেশ যেন কানেই তুলে না। উল্টো তার মাকে বলে সে যেন ঘুমিয়ে পড়ে, তার খাবার সে নিজে নিয়েই খেতে পারবে। তাজমহল কথা শুনে না। তিনি জানেন উনি যদি খাবার নিয়ে ছেলের জন্য অপেক্ষা না করেন, তাহলে ফারেশ নিজে গিয়েই ওনাকে ডেকে তুলে আনবে। এইভাবে যতই বলুক না কেন সে নিজে খেয়ে নিবে। তার সামনে যদি সব খাবার সারি সারি করেও সাজিয়ে রাখা হয়, তবুও সে তাজমহলকে ঘুম থেকে তুলে নিয়ে আসবেই। তার নাকি রাতে একা একা খেতে ভালো লাগে না, কেউ পাশে থাকলে শান্তি লাগে। তাজমহল তো এই জন্য এতদিন ফারেশকে বিয়ে কর বলে পাগল করে ফেলতো। একটা বউ এলে অন্তত ওনার জ্বালা কিছুটা কম হবে। ফারেশকে দেখে তাজমহল চিকন সুরে বলেন, বাড়িতে আসার সময় হয়েছে আপনার আব্বাজান। আর কয়েকটা ঘন্টা পরে আসতেন, ভোর হওয়ার জন্য অপেক্ষা করতেন। মা তুমি জানোই আমার আসতে লেট হয়, খাবার রেখে চলে গেলেই পারো। হ্যাঁ, আমি খাবার রেখে চলে যাই, আর তুমি আমাকে মাঝরাতে ঘুম থেকে টেনে উঠিয়ে আনো। ফারেশ শেষে পেছন থেকে তার মায়ের গলা জড়িয়ে ধরে, মাথায় চুমো দিয়ে বলে, একদিন ডেকে তুলেছি বলে যে প্রতিদিন তুলবো তা তো নয়। তুমি কেন রোজ রোজ এত রাত পর্যন্ত অপেক্ষা করো বলো তো? তাজমহল মেকি রাগ দেখিয়ে বলেন, হয়েছে, এবার হাত মুখ ধুয়ে এসে খেতে বসো। আমি আর কয়দিন, এবার তোমার বউ এসেছে, এখন থেকে সেই অপেক্ষা করবে। ফারেশ বেসিনে হাত মুখ ধুতে ধুতে বলে, আমার জন্য কারো অপেক্ষা করতে হবে না মা, আমি নিজে নিয়েই খেতে পারবো। তাজমহল খাবার বাড়তে বাড়তে বলেন, হ্যাঁ, তুমি কেমন নিজে বেড়ে খেতে পারবে তা আমার ভালো করেই জানা আছে। চোখের সামনে সব সাজিয়ে রেখে দিলে এত খোঁজে পাও না। বাবার বাড়িতে গিয়ে একদিনও থাকতে পারি না তোমার জ্বালায়। সকালে গেলে দুপুরের মধ্যে নিয়ে এসে পড়ো। সার্ভেন্টদের রান্না নাকি খেতে পারো না। ভালো হয়েছে মুস্কান ছোট, ওকে এখন আমি নিজের মতো করে গড়িয়ে নিতে পারবো। আমার মতো করে রান্না শিখিয়ে দিব, যেন তোমাদের রেঁধে বেড়ে খাওয়াতে পারে। ফারেশ হেসে বলে,